হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান নিয়ে এসেছি, সেকেন্ড সামেটিভ। ঠিক আছে, মাধ্যমিক 2026 দিতে চলেছ। ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো আজকে করে দেখাবো। তো দেখো, আমাদের যে 2 নম্বর স্কুলটা আছে, সেই স্কুলটা আমরা আজকে করাবো। 1 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখুনি তোমরা গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা আগের ক্লাসটা দেখে নিতে পারো। তো দেখো, তো আজকে যে 2 নম্বর স্কুলটা আমি নিয়ে এসেছি, তো তোমাদের আমি করাবো যেটা এই যে ভৌতবিজ্ঞান দশম শ্রেণী। আর 2 নম্বর স্কুলটা আছে এখানে বেলডা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। ঠিক আছে, এই স্কুলটা তোমাদের করাবো। চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। তো ক্লাস শুরুতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো আজকের ক্লাসের আমরা প্রথম প্রশ্নটা দেখে নেবো কী আছে। দেখো, 1 নম্বর প্রশ্নটা আমাদের আছে C2H2। দেখো, C2H2 এটাকে বলা হয় ইথাইল, যাকে আমরা ইথাইল বলবো বা অ্যাসিটিলিন বলা হয়। এই যে C2H2 ইথাইল বা অ্যাসিটিলিন, তোমরা এই যে পুরো নামটা বলে দিলাম আমি। এই যৌগের বাষ্প ঘনত্ব বলেছে কত হবে। দেখো, এটা একটা অঙ্কের টাইপের আছে, ভৌতবিজ্ঞানের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের দেখো অঙ্কটা আমি দেখিয়ে দেবো যে কীভাবে হবে অ্যান্সারটা। তো দেখো, আমাদের এই যে আছে এই যে C2, দেখো C2H2 এর আণবিক ভরটা আমরা বের করে নেবো। আণবিক ভর কত হবে সেটা আণবিক ভরটা এভাবে পাবা। দেখো, C2 যে আমাদের C2 মানে C এর কার্বনের পারমাণবিক ভরটা হচ্ছে 12। আর এখানে দেখো C2 বলতে দুটো পরমাণু নিয়ে কার্বন তৈরি, তার জন্য 2 দিয়ে গুণ হবে পারমাণবিক ভরের সঙ্গে, তার কত হবে 12 দিয়ে 24। ঠিক আছে, আর H2 দেখো, H এর পারমাণবিক ভর হচ্ছে 1, আর দুটো হাইড্রোজেন পরমাণু আছে বলে 2 দিয়ে গুণ হবে, তাহলে এখানে 12 দিয়ে 24, এদিকে 2 একে 2, 24 আর 2 আমাদের 26। তাহলে এই যে C2H2 যেটা এই যে আমাদের ইথাইল আছে, এই ইথাইলের, তাই না, এর আণবিক ভর আমরা কত পেয়ে গেলাম 26 পেয়ে গেলাম। এখন এই 26কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। 26কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তখনই আমরা পেয়ে যাব সেই গ্যাসটির বাষ্প ঘনত্ব পেয়ে যাব, তাই না। তাহলে আমরা দেখো এই যে C2H2 এর বাষ্প ঘনত্ব আমরা এই যে 26কে 2 দিয়ে ভাগ করে কত পেয়ে গেছি 13 পেয়ে গেছি। তাহলে অ্যান্সারটা হবে নাম্বার 13 প্লাস, এইভাবে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের। চলে যাবো পরের প্রশ্নে। দেখো, আমরা চলে যাব 1-2 প্রশ্নটা। তো দেখো, 1-2 প্রশ্নটা আমাদের কি বলছে 17 ওহম রোধের 17টি রোধকে সমান্তরাল সমবায়ে রাখলে তুল্য রোধ কত হবে বের করতে বলেছে। দেখো, তুল্য রোধ আগের ক্লাসও ছিল আমাদের, তোমাদের দেখাবো যে তুল্য রোধের যে সূত্রটা তোমাদের জানতে হবে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 চলতে থাকবে। কতগুলো এখানে আমাদের 17টি রোধ বলেছে, তার জন্য 1/R17 থেকে আমরা গেছি, বাকিগুলো ডট দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে দেখো R1 R2 যতগুলো আছে R17 অবধি এগুলো সব সমান হবে, কারণ আমাদের 17টি রোধ, যাদের রোধ আমাদের বলেছে 17 ওহম, সমান রোধ হবে প্রত্যেকটার। তার জন্য এখানে আমাদের R1 R2 R3 R4 চলবে ডট, সেগুলো R17 অবধি আমাদের এগুলো সমান আছে। তাই এখানে সমান যদি থাকে তাহলে কত হবে দেখো, তাহলে এখানে আমাদের 1 করে 17টা 1 আছে, মানে 17/R1, তাই না। 17/R1, R1 আমাদের দেখো যেটা রোধ বলে দিয়েছে কত 17, এই যে এখানে প্রশ্নে বলে দিয়েছে 17 ওহম। এই যে দেখো হেডফোনের মধ্যে চিহ্নটা আছে না, এটা ওহম বলা হয়, 17 ওহম। তাহলে আমাদের দেখো, তাহলে R1 এর জায়গায় আমরা এই যে 17 লিখে দিলাম, তাই না। তাহলে এই যে 17 আর 17 কেটে গিয়ে আমাদের 1 ওহম। তাহলে এখানে যেহেতু 1/R 1 ওহম হয়, তাহলে আমরা R এর মানটা এখান থেকে বের করে নেবো। R সমান কত হবে, ওই 1 ওহমই হবে, 1-এর উল্টো 1ই হয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1 ওহম। তাহলে আমরা কী পেয়ে গেলাম দেখো, এই যে 17 ওহম রোধের 17টি রোধকে সমান্তরাল সমবায়ে রাখলে তুল্য রোধ কত হবে, এই যে 1 ওহম, যেটা হচ্ছে এই নাম্বার অ্যান্সারটা। চলে যাবো আমরা পরের প্রশ্ন। 1-3 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, ক্যালামাইন কোন ধাতুর আকরিক। তো ক্যালামাইন কোন ধাতুর আকরিক এটা আমাদের জানতে চেয়েছে। তো তোমাদের এটা অ্যান্সারটা জানতে হবে, এটা হবে আমাদের ডি নাম্বার, সেটা হচ্ছে জিঙ্ক, তাই না। তো ক্যালামাইন হচ্ছে জিঙ্ক ধাতুর আকরিক। 1-4 নম্বর প্রশ্নটা আমরা চলে যাবো। 1-4 নম্বর প্রশ্নটা বলেছে বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়। তো বাল্যচক্রে তোমাদের জানতে হবে সেই তরলটা পারদ ব্যবহৃত হয়, তাই না। বাল্যচক্রে যে তরলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পারদ। 5 প্রশ্নে চলে আসবো। স্মেলিং সল্ট এর একটি উপাদান হলো, স্মেলিং সল্টের একটি উপাদান আমাদের জানতে চেয়েছে, সেটা তোমাদের জানতে হবে। দেখো, সেটা আমাদের ডি নম্বর অ্যান্সারটা আসবে, এই যে তোমরা লিখবা অ্যামোনিয়াম কার্বনেট, এটা হবে অ্যান্সার। স্মেলিং সল্ট এর একটি উদাহরণ কি, অ্যামোনিয়াম কার্বনেট। 1-6 নম্বর প্রশ্নটা দেখো, আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত আমাদের লিখতে বলেছে। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত তোমাদের জানতে হবে, সেটা আমাদের ডি নম্বর অ্যান্সারটা আসবে। এই যে দেখো, থিতার পাওয়ারে -1, ঠিক আছে, এটা হবে আমাদের কার, আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত, থিতা টু দি পাওয়ার -1। 1-7 প্রশ্নটা দেখো, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়
কোন শক্তিতে? শব্দ শক্তিতে, তাপ শক্তিতে, রাসায়নিক শক্তিতে, চৌম্বক শক্তিতে। তাহলে আমাদের দেখো জানতে হবে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি যে রূপান্তরিত হয় সেটা হবে আমাদের সি নম্বর অপশান, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নগুলো 2-এর প্রশ্নগুলোতে চলে আসবো। গ্রুপ বি, যেটা আমরা গ্রুপ এ করালাম, গ্রুপ বি। তো এখানে দেখো 2-এর 1-এর প্রশ্নটা কী বলেছে? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কত? তাহলে আদর্শ পরিবাহিতাঙ্ক আমাদের জানতে চেয়েছে, সেটা আমাদের কত হবে? অ্যান্সারটা হবে, তোমরা লিখবা এটা অসীম, যেটাকে অনন্ত বলা হয়। ঠিক আছে, ইনফাইনাইট, অসীম, এই যে অসীম বা অনন্ত, অনন্ত। ঠিক আছে, যেটাকে ইনফাইনাইট, এই যে ইনফাইনাইট চিহ্ন এভাবে থাকে, তাই না? যেটা তোমরা অ্যান্সার দিয়ে দেবে, আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক অসীম বা অনন্ত। আচ্ছা, পরের প্রশ্নটা 2-এর 2, পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ কমবে না বাড়বে? এটা আমাদের জানতে চেয়েছে। তো তোমাদের অ্যান্সারটা হবে এটা কমবে। ঠিক আছে, পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ কমবে। ঠিক আছে, কমবে অ্যান্সার হবে। চলে আসবো আমরা 2-এর অথবাটা। বলছে স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? তো দেখো এখানে স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বের করতে বলেছে, এটা কত হবে? এই অ্যান্সারটা তোমরা লিখবা 1/273 ডিগ্রি সি টু দি পাওয়ার পাওয়ারটা আছে -1। ঠিক আছে, এটাকে বা দিয়ে এই সংখ্যাটা লিখতে পারো 3.66 ইন্টু 10-এর পাওয়ারে -3, এখানে -3 ডিগ্রি সি -1। এই যে এটা লিখতে পারো বা এটা লিখতে পারো, যে কোনো একটা লিখলে হবে। স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, এই যে এটা। এবার চলে যাবো আমরা 2-এর 3 নম্বর প্রশ্নটা। তো এখানে দেখো আমাদের একটা দিয়েছে রাসায়নিক সমীকরণ, এই যে N2 + 3H2 = 2NH3। এই বিক্রিয়াটিতে 3 মোল H2 STP-তে কত আয়তনের অ্যামোনিয়া উৎপন্ন করে সেটা আমাদের বের করতে বলেছি। খুবই ভালো প্রশ্ন। চলো একটা অঙ্কের টাইপের প্রশ্ন আছে, এটা আমি তোমাদের দেখাবো অঙ্কটা। 2-এর 3 নাম্বার, এই যে দেখো আমাদের 2-এর 3, এই যে প্রশ্নটা আমাদের, যে 3 মোল H2 হাইড্রোজেন, তাই না? 3 মোল হাইড্রোজেন, যেটা ইমপ্লাইজ করবে 2 মোল অ্যামোনিয়া NH3। এটা তোমাদের জেনে নেবা যে 3 মোল হাইড্রোজেন সমান হবে 2 মোল, ঠিক আছে, অ্যামোনিয়া। NH3 হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। এবার দেখো STP-তে 1 মোল গ্যাসের আয়তন, এত সূত্রের মতো মনে রাখবা 22.4 লিটার হয়। STP-তে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার, L থেকে লিটার। এবার তাহলে দেখো আমাদের এই যে 2 মোল, এই যে 2 মোল অ্যামোনিয়া যেটা NH3, এতে আমাদের কতটা হবে এর আয়তনটা আমাদের দেখো। তাহলে 1 মোল অ্যামোনিয়ার আয়তন যদি এটা হয়, ঠিক আছে, এই যে কোনো গ্যাসের, মানে 1 মোল অ্যামোনিয়া গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। তাই 2 মোলের কত হবে? ওকে নিয়ে 2 দিয়ে গুণ করে দেবো। তার 2 মোল অ্যামোনিয়া গ্যাসের যে আয়তন হবে সেটা হবে 2 × 22.4, সেটা হবে গুণ করে 44.8 লিটার, 44.8 লিটার। এটাই আমাদের, ঠিক আছে, অ্যান্সার, তাই না? এটা তোমার অ্যান্সার লিখে দেবা। এই যে আমাদের অ্যান্সারটা আমি এখানে তোমাকে লিখে দিই। এই যে অ্যান্সারটা কত? 44.8 এই যে লিটার, এটা হবে আমাদের আয়তন অ্যামোনিয়া গ্যাসের। চলে যাবো আমরা 3-এর অথবা প্রশ্নটা। 3-এর অথবা প্রশ্নটা বলেছে STP-তে 64 গ্রাম SO2 এর আয়তন কত? এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে চলো দেখো, এটা একটা অঙ্ক আছে, অথবা চলে যাবো। দেখো এই যে S, যেটা সালফার, এর যে আমাদের দেখো, যেটা আমাদের পারমাণবিক ভর 32 আর অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাই না? তাহলে এখানে যেহেতু 16 হয়, তাহলে আণবিক ভর কত হবে? তাহলে এখানে সালফারের আণবিক ভর 32 আর অক্সিজেনের আণবিক ভর, তাহলে পারমাণবিক ভর 16, তার সঙ্গে যে দুটো আমাদের কি আছে, অক্সিজেন দুটো পরমাণু যুক্ত, তাই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে পারমাণবিক ভরের সঙ্গে 2 গুণ করে আণবিক ভর পেয়ে যাবে। অক্সিজেন আণবিক ভরটা হচ্ছে 32, ঠিক আছে? পারমাণবিক ভর আলাদা আর আণবিক ভর আলাদা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মোলার মাস অফ SO2 এর আমাদের মোলার মাস, যেটাকে আমাদের বলবো SO2 এর আণবিক ভর যেটা। তাহলে SO2 এর আণবিক ভর কত? এই যে 32 + 32, S এর আমরা 32 আর O2 এর, ঠিক আছে, O2 এর আমরা 32 পেলাম। তাহলে যোগ করে কত হবে? 64 গ্রাম পার মোল। এটা হচ্ছে এই যে SO2 এর আণবিক ভর। আণবিক ভরটা বের করে নেব। এবার দেখো 64 গ্রাম SO2 সমান 1 মোল। তাহলে STP-তে 1 মোল গ্যাসের আয়তন আমরা জানি কত? তাহলে STP-তে 1 মোল গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন সূত্র মনে রাখবা 22.4 লিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। STP-তে 1 মোল গ্যাসের আয়তন যেটা হয়, তাহলে এই যে আমাদের বলেছিল দেখো 64 গ্রাম SO2 এর আয়তন কত হবে? তাহলে এর আয়তন হবে আমাদের
এই যে 22.4 লিটার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা 2-4 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা আছে। দেখো, বাল্যচক্র এসি প্রবাহে ক্রিয়াশীল হয়। তো তোমাদের বলে রাখি, এটা কিন্তু অ্যান্সারটা মিথ্যা হবে, এটা সত্য হবে না, এটা মিথ্যা হবে। তোমাদের একটা আমি দেখাবো বই থেকে। দেখো, এই যে আমাদের বাল্যচক্র ছবিটা দেখো, এই যে দেখো এখানে যে তরলটা পারদ ব্যবহার করা হয়, দেখো পারদ আছে। একটা প্রশ্ন ছিল আমাদের যে তরলটা বাল্যচক্রে তরল ব্যবহার করা হয় সেটা হচ্ছে পারদ। ওকে, আচ্ছা, এখানে দেখো আমাদের যে লেখা আছে এটা তোমরা পড়ো, যে চক্রের মধ্য দিয়ে, মানে বাল্যচক্র, যেটা বাল্যচক্রের মধ্য দিয়ে এই যে পরিবর্তী যেটা আছে, পরিবর্তী এসি বলা হয়, এসিকে বলা হয় পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহ সেটি কিন্তু ঘুরবে না। যদি এটা যদি প্রবাহ হয়, এসি প্রবাহ হয়, তাহলে কিন্তু চক্রটা ঘুরবে না। তাহলে এখানে আমাদের কি প্রশ্ন যেটা বলেছে, এই যে প্রশ্ন বলেছে বাল্যচক্র এসি প্রবাহে ক্রিয়াশীল হয়, ক্রিয়াশীল হয় বলছে, এসি প্রবাহে না, এসি প্রবাহে ক্রিয়াশীল হয় না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে মিথ্যা। ক্রিয়াশীল হয় বলেছে, তার জন্য মিথ্যা। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাব। এটা 2-5 প্রশ্ন বলছে, একই পরিবাহী, দেখো একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও মোটা তারের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান, সরু তার আছে একটা, মোটা তার, একই পরিবাহী সমান বলেছে। আর একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হয়। দেখো, একই বিভব প্রভেদ আছে, তাই না, বিভব প্রভেদ আলাদা নয়, বিভব প্রভেদ একই আছে। একই বিভব প্রভেদ যদি থাকে তাহলে মোটা তারটির রোধ কম হয়। তোমাদের জানাবো আমি যে মোটা তারটি আছে না, এই যে মোটা তারটির রোধ কম। একই বিভব প্রভেদ, সরু তারের বিভব প্রভেদ যা, মোটা তারের বিভব প্রভেদ তাই। তাহলে এই যে মোটা তারটির কী হবে, মোটা তারটির রোধ বেশি হবে, সরু তারটির রোধ, ঠিক আছে, মোটা তারটির রোধ কম হবে, মোটা তারটির রোধ কম হবে আর সরু তারটির রোধ বেশি হবে। তাহলে যার রোধ কম, যে তারের রোধ কম, সেই তার দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ বেশি হয়। তাহলে তড়িৎ প্রবাহ কোনটিতে বেশি হবে, মোটা তারে। তাহলে অ্যান্সারটা হবে মোটা তারে। মোটা তারের, যে তারের রোধ কম সেই তার দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হয়। মোটা তারের রোধ কম, তার জন্য মোটা তারের কি, মোটা তারটি দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। অ্যান্সারটা হবে মোটা তার। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 2-6 নম্বর। দেখো আমাদের এখানে দেওয়া আছে, দেখো H3BO3, তাই না, BO3 একটি ড্যাশ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এই যা আছে যৌগটি, এটা কীরকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এটা তোমাদের অ্যান্সারে লিখবা, এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই যে যৌগটি আছে এটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তোমরা এখানে দুর্বল লিখে দেবা, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার চলে যাবো 2-7 নম্বর প্রশ্নটা। আমাদের এখানে আছে সালফান কি। চলো সালফানের সম্বন্ধে এবার জানবো। দেখো সালফান কি, আমাদের সালফান যদি বলি, যে সালফান হলো, দেখো সালফান হলো একটি রাসায়নিক যৌগ যা মূলত বিনফেলিন, ঠিক আছে, যা মূলত বিনফেলিন সালফোন নামেও পরিচিত, পলিমার শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সালফান। ঠিক আছে, মনে রাখবা, সালফান পলিমার শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, এটা তোমরা অ্যান্সারটি এভাবে লিখে দেবা যেভাবে বললাম আমি। তাহলে সালফান কি হয়ে গেছে, 2-8 নম্বর। 2-8 নম্বর কী বলছে, একটি অধাতব তড়িৎদ্বারের নাম লিখতে বলেছে, সেটা তোমরা লিখবা। একটি অধাতব তড়িৎদ্বারের নাম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে অধাতব, গ্রাফাইট, ঠিক আছে, গ্রাফাইট হবে অ্যান্সারটা আমাদের। চলে যাবো পরের 2-9 নম্বর। তো 9 নম্বর প্রশ্নটা আছে, গান মেটাল কি। গান মেটাল খুব ইম্পর্টেন্ট, দেখো তোমাদের জানাবো গান মেটাল কি। এই যে দেখো, তো তোমরা লিখবা এভাবে 2-9 নম্বরটা। দেখো, গান মেটাল হলো একটি মিশ্র ধাতু যা প্রধানত ব্যবহৃত হয় তপের অংশ তৈরিতে। তপ, তাই না, এই যে যুদ্ধের ক্ষেত্রে যে তপ ব্যবহার হতো না, বড় বড় তপ, ঠিক আছে, একদম বোমার মতন যেটা ধারণ করে। আচ্ছা, তাহলে আমি কী বললাম, যে গান মেটাল হলো একটি মিশ্র ধাতু যা প্রধানত ব্যবহৃত হয় তপের অংশ তৈরিতে। তাই এর, ঠিক আছে, তাই এর ডবল এর হয়ে গেছে, তাই এর নাম গান মেটাল। ঠিক আছে, এই তপের জন্য ব্যবহার করা হয় বলে তার নাম কি, গান মেটাল। আচ্ছা দেখো, তামা, যে তামা থাকবে, এই যে আমাদের গান মেটাল তৈরি হয় 3টি মিশ্র ধাতু দিয়ে। তামা থাকে প্রায় 88%, 3 থাকে প্রায় 10%, আর 10টা থাকে প্রায় 2%। ঠিক আছে, এইভাবে মিশ্র ধাতু দিয়ে গান মেটালটা তৈরি হয়। তো তোমরা এইভাবে লিখে দেবা যেভাবে আমি বললাম। চলো দেখো, অথবাটা 2-9 অথবা প্রশ্নটা আমাদের বলেছে, রেল লাইন তৈরিতে কোন ধরনের আয়ন ব্যবহার করা হয়, এটা আমাদের জানতে চেয়েছে। রেল লাইন তৈরিতে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, খুব ভালো প্রশ্ন। রেল লাইন তৈরিতে কোন ধরনের
আয়রন ব্যবহৃত হয়। তো তোমরা এভাবে লিখবে অ্যান্সারটা। রেল লাইন তৈরিতে ব্যবহৃত আয়রন হলো ম্যাঙ্গানিজ স্টিল। কী হবে? ম্যাঙ্গানিজ স্টিল, এই অ্যান্সার লিখবা ম্যাঙ্গানিজ স্টিল, যা একটি উন্নত মানের কার্বন ও ম্যাঙ্গানিজ মিশ্রিত ইস্পাত। তাহলে এখানে তোমরা অ্যান্সার লিখবা ম্যাঙ্গানিজ, যুক্ত একটা ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ স্টিল, স্টিল। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সারটা। তারা বড় প্রশ্নগুলো আছে, এরপরে বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। ঠিক আছে, আমি ছোটো প্রশ্নগুলো করিয়ে দিলাম। তাহলে ক্লাস কীভাবে লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবা। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।